আচ্ছা, ভারতের প্রায় যে কোনো দোকানে গেলেই তো প্যারাশুট বা সাফোলার মতো ব্র্যান্ডগুলো চোখে পড়ে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে এত পরিচিত প্রোডাক্ট, এগুলোর পেছনের কোম্পানি মানে মারিকো, তার আর্থিক অবস্থাটা ঠিক কেমন? চলুন আজ সেই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখা যাক। প্যারাশুট, সাফোলা, সেটওয়েট এই নামগুলো তো আমাদের সবারই চেনা। মানে এগুলো এখন আর শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারত ছাড়িয়ে এশিয়া আর আফ্রিকার প্রায় ২৫টারও বেশি দেশে মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে এই ব্র্যান্ডগুলো। তো এটাই হলো আসল প্রশ্নটা। একটা কোম্পানির প্রোডাক্ট খুব ভালো, তার মানে কি সেই কোম্পানির শেয়ারের টাকা ঢালাটা বুদ্ধিমানের কাজ? না, এর উত্তরটা এত সোজা না। উত্তরটা জানতে হলে আমাদের পণ্যের চকচকে মোড়কটা সরিয়ে কোম্পানির আসল ব্যালেন্স শিটের ভেতরে ডুব দিতে হবে। তাহলে আর দেরি কেন, চলুন সবার আগে ম্যারিকোর সাথে পরিচয়টা সেরে ফেলা যাক। এই যে এত সব ব্র্যান্ড, এর আড়ালে কোম্পানিটার আসল চেহারাটা কেমন? দেখুন, মারিকো কিন্তু শুধু একটা ভারতীয় কোম্পানি নয়, এটা একটা মাল্টি ন্যাশনাল জায়ান্ট। স্বাস্থ্য, সৌন্দর্য, ওয়েলনেস এসব খুবই গুরুত্বপূর্ণ সেক্টরে এদের ব্যবসা। আর সেটা শুধু ভারতেই না, এশিয়া আর আফ্রিকার প্রায় ২৫টারও বেশি দেশে এদের বিশাল উপস্থিতি। মানে বুঝতেই পারছেন এদের ব্যবসার পরিধিটা ঠিক কতটা বড়। আচ্ছা, কোম্পানির পরিচয় তো জানা গেল, এখন বরং এর সাম্প্রতিক রিপোর্ট কার্ডটা একটু দেখা যাক, কি বলেন? মানে আসল কথা তো বলবে সংখ্যাগুলোই। চলুন দেখি সেই সংখ্যাগুলো কি বলছে। আর প্রথমেই যে সংখ্যাটা একেবারে চোখে ধাক্কা মারে সেটা হলো রেভিনিউ গ্রোথ। গত বছরের তুলনায় একেবারে ২৩% একটা বিশাল লাভ। ভাবা যায়? কনজিউমার গুডস ইন্ডাস্ট্রিতে এই ধরনের গ্রোথ কিন্তু চারটিখানি কথা নয়, রীতিমতো চোখে পড়ার মতো ব্যাপার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? বিক্রি তো বাড়ল, কিন্তু লাভ হলো কি? উত্তরটা হলো হ্যাঁ, লাভও হয়েছে। শুধু বিক্রি বাড়েনি, কোম্পানির নেট প্রফিট মানে আসল লাভ, সেটাও কিন্তু প্রায় ৯% একটা হেলদি রেটে বেড়েছে। এই যে দেখুন, চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। মাত্র ১ বছরের মধ্যে কোম্পানির কোয়ার্টারলি রেভিনিউ মানে ৩ মাসের আয় ২,৬৪৩ কোটি টাকা থেকে বেড়ে সোজা ৩,২৫৯ কোটিতে পৌঁছে গেছে। ওই যে বললাম ২৩% বৃদ্ধি, এটা তারই বাস্তব ছবি। এখন কথা হলো এই গ্রোথটা আসছে কোথা থেকে? আর এখানেই আসল মজার ব্যাপারটা। এই বৃদ্ধিটা কিন্তু কোনো একটা বাজারের ওপর ভরসা করে আসেনি। একদিকে যেমন ভারতের বাজারে প্রায় ৯% ভলিউম গ্রোথ হয়েছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও ১৯% মতো একটা জোরালো বৃদ্ধি দেখা গেছে। এটাই কিন্তু একটা স্টেবল বা স্থিতিশীল ব্যবসার সবচেয়ে বড় লক্ষণ। তো সব মিলিয়ে সংখ্যাগুলো তো বেশ ভালোই লাগছে, কিন্তু একজন ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে এর আসল মানেটা কি? চলুন এবার সেই ফিনান্সিয়াল সিগন্যালগুলো ডিকোড করার চেষ্টা করা যাক। দেখুন, অ্যানালিসিস করার দুটো রাস্তা আছে। একটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস, এটাকে বলতে পারেন বাজারের শর্ট টার্ম মুড বা মেজাজ বোঝা। আর অন্যটা হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেটা হলো কোম্পানির লং টার্ম হেলথ চেক আপ করা মতো। মানে একদম ভেতর থেকে স্বাস্থ্য পরীক্ষা। টেকনিক্যাল দিকটা যদি দেখি তাহলে সিগন্যালগুলো কিন্তু বেশিরভাগই বুলিশ, মানে বাজারের সেন্টিমেন্ট বেশ পজিটিভ। বেশিরভাগ ইন্ডিকেটরই বলছে যে স্টকের দাম ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, আরএসআই এর মতো কিছু ইন্ডিকেটর আবার একটুখানি সতর্কও করছে। হয়তো এটা বোঝাতে চাইছে যে স্টকটার দাম খুব তাড়াতাড়ি অনেকটা বেড়ে গেছে। এখন যদি ফান্ডামেন্টালসের দিকে তাকাই, তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো পিই রেশিও। সোজা কথায় এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা কোম্পানি যা লাভ করে তার তুলনায় তার শেয়ারের দামটা সস্তা আর নাকি দামি। তাহলে চলুন কোম্পানির আসল হেলথ চেকআপটা করা যাক। দেখুন, এর প্রফিটেবিলিটি মানে ROE এক কথায় চমৎকার। আর তার থেকেও বড় কথা হলো কোম্পানির ঘাড়ে কোনো লং টার্ম লোন বা ঋণ নেই, যেটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একটা কিন্তু আছে। এর পিই রেশিও প্রায় ৫৭, যেটা বেশ হাই। এর মানে কি? মানে হলো ইনভেস্টার্সরা এই কোম্পানির প্রতি ১ টাকা লাভের জন্য ৫৭ টাকা দাম দিতে রাজি। এটা একদিকে যেমন কোম্পানির ভবিষ্যতের উপর বিশাল আস্থা দেখায়, তেমনি অন্যদিকে এটা একটা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়ায়। তো এত সব অ্যানালিসিসের পর এখন প্রশ্ন হল, ম্যারিকোর জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে? সামনের রাস্তাটা কেমন? ম্যারিকোর ভবিষ্যৎ গ্রোথের চাবিকাঠি কথায়
অ্যানালিস্টরা মূলত 3টে বড় চালিকা শক্তির কথা বলছেন। 1 নম্বর, গ্রামের বাজারগুলোতে আবার চাহিদা বাড়ছে, আর গ্রামীণ বাজার কিন্তু ম্যারিকোর একটা বড় শক্তির জায়গা। 2 নম্বর, কোম্পানি এখন প্রিমিয়াম প্রোডাক্ট মানে একটু দামি জিনিসের দিকে ঝুঁকছে, যেটা তাদের লাভের মার্জিনকে আরও বাড়াতে সাহায্য করবে। আর 3 নম্বর হল আন্তর্জাতিক বাজারে তাদের যে ধারাবাহিক সাফল্য সেটাও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু সব রাস্তাই তো আর মসৃণ হয় না, কিছু পথের কাঁটাও আছে। সবচেয়ে বড় ঝুঁকিটা হলো এর হাই ভ্যালুয়েশন। যেহেতু শেয়ারের দামটা এখনই বেশ চড়া, তাই ভবিষ্যতে এখান থেকে খুব বড় লাভের আশা করাটা একটু কঠিন হতে পারে। তার সাথে যদি কাঁচামালের দাম বেড়ে যায়, তাহলে প্রফিট মার্জিনে একটা চাপ আসতেই পারে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে মারিকোর আর্থিক স্বাস্থ্য নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসা যাক। এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো সেগুলোকে এক জায়গায় আনা যাক। তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি? দেখুন, এটা আসলে নির্ভর করছে টাইমলাইনের ওপর। যদি শর্ট টার্মের কথা ভাবা হয়, তাহলে এর হাই ভ্যালুয়েশনের জন্য একটু সাবধানে পা ফেলাই ভালো। কিন্তু যদি লং টার্মের কথা ভাবা হয়, তাহলে কোম্পানির যা শক্তপোক্ত ফান্ডামেন্টালস আর ভবিষ্যতে গ্রোথ পোটেনশিয়াল, তাতে এটাকে বেশ আকর্ষণীয় বলেই মনে হচ্ছে। এক কথায় বলতে গেলে ছবিটা বেশ পরিষ্কার। মারিকো আর্থিকভাবে একটা খুবই মজবুত কোম্পানি। এদের পারফরম্যান্স সব দিকেই শক্তিশালী, আর ভবিষ্যতের জন্য এদের গ্রোথের রাস্তাটাও বেশ পরিষ্কার। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই এসে দাঁড়াচ্ছে, মারিকোর মতো শক্তিশালী ফান্ডামেন্টালসের কোম্পানি কি একটা নিরাপদ বিনিয়োগ, নাকি এর আকাশছোঁয়া দামটা এটাকে একটা দামি জুয়ায় পরিণত করেছে? এর উত্তরটা কিন্তু প্রত্যেককে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী খুঁজে নিতে হবে।